আসসালামু আলাইকুম। আমরা আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার যে সিরিজটা রয়েছে সেই সিরিজের অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির লেকচারগুলো কমপ্লিট করতেছি। সো এরই ধারাবাহিকতায় আজকের আমরা যে তোমাদের যে প্রিভিয়াস ক্লাসটা রয়েছে যেখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কের কিন্তু আজকে আমরা পূর্ণাঙ্গ সমাধান করব এবং তাছাড়া এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ যে নৈবিত্তিক রয়েছে সেই নৈবিত্তিকের সমাধানও কিন্তু আমরা করব। ওকে, সো আমরা আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের যে তিনটা রুলস মুখস্থ করতে দিয়েছিলাম এবং কিন্তু বাসায় বারবার এগুলোকে খাতায় লিখে পড়তে বলেছিলাম। সেই তিনটা রুল হচ্ছে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করবা, সমাপনী মূলধন কিভাবে বের করবা এবং লাভ ক্ষতি কিভাবে বের করবা। এই তিনটা কিন্তু রুলস তোমাদের করতে বলা হয়েছিল এবং আশা করি তোমরা এই তিনটা নিয়ম ভালো মতো মুখস্থ বা আত্মস্থ করেছো। সো আমরা তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে পলাশ কুমার পালের একটা প্রশ্ন রয়েছে সেটা তোমাদের বাসায় সলভ করার জন্য এবং আমরা দেখি যে তোমরা যে বাসায় যে কোশ্চেনটা সমাধান করেছো সেটা আমাদের কোশ্চেনের বা আমাদের সমাধানের সাথে তোমারটা মিলে কিনা। সো এখানে কি বলা হয়েছে দেখো। সো এই পলাশ কুমার পাল কি করছে, ওনার মূলধন ছিল 1 জানুয়ারি যেহেতু বলেছে এটা বছরের শুরুতে, যেহেতু বছরের শুরুতে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক মূলধন। সো আমাদের প্রারম্ভিক মূলধন দিল কত টাকা, আমাদের প্রারম্ভিক মূলধন ছিল 70,000 টাকা এবং উনি কি করছে এই বছর উত্তোলন করছে কত টাকা, উনি উত্তোলন করছে অলমোস্ট 15,000 টাকা। কত টাকা, উনি হচ্ছে 15,000 টাকা এই বছরে উত্তোলন করেছে, কিন্তু উনি কোনো প্রকার অতিরিক্ত মূলধন এখানে আনে নাই। সেখানে উনি বলা হচ্ছে 31 তারিখে অর্থাৎ একদম বছরের শেষে যেটাকে আমরা বলতেছি সমাপনী, ওনার একদম সমাপনীতে কি ছিল, ওনার সম্পদ ছিল 1,20,000 টাকা এবং দায় ছিল 30,000 টাকা। সো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে পলাশ কুমার এর লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আশা করি তোমরা যেহেতু আগের ক্লাসটা করেছো এবং আগের ক্লাসে যে আমরা একটা কোশ্চেন সমাধান করেছি সেটাও ভালো মতো দেখেছো, এই কোশ্চেনটা সমাধান করতে খুব বেশি ঝামেলা বা বুক পেয়াতে হবে না বলে আমি মনে করি। সো আমাদের কি দরকার, আমাদের লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলাটা মনে আছে না, কি ফর্মুলাটা জানি, আমাদের হচ্ছে সমাপনী মূলধনের সাথে আমাদের উত্তোলন যোগ করতে হবে, এই তো, এবং আমাদের বিয়োগ দিতে হবে কি, আমাদের বিয়োগ দিতে হবে প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের হচ্ছে অতিরিক্ত মূলধনটা আমাদের যোগ দিতে হবে। এখন আমাদের প্রশ্নে বলা দিছে যে অতিরিক্ত কোনো মূলধন নাই, যদি অতিরিক্ত মূলধন যেহেতু নাই, অতিরিক্ত মূলধন হচ্ছে আমাদের 0 টাকা। এখন আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করা। এখন দেখো প্রারম্ভিক মূলধন আমি কিভাবে বের করব, আমাদের কিন্তু প্রারম্ভিক মূলধনের কথা ডাইরেক্ট বলেই দেওয়া আছে 70,000 টাকা। কত টাকা, ডাইরেক্ট 70,000 টাকা। তো এখানে আমাদের আর কোনো ঝামেলা নাই, তো আমরা এখানে সুন্দর করে 70,000 টাকা লিখে ফেললাম এবং আমাদের উত্তোলনের পরিমাণও উনি বলে দিয়েছে, উত্তোলন করছে হচ্ছে আমাদের আমাদের প্রারম্ভিকটা দেওয়া আছে, প্রারম্ভিক হচ্ছে 70,000 টাকা, আমাদের সমাপনীটা দেওয়া নাই, আমরা 70,000 টাকা এখানে লিখলাম। আর হচ্ছে আমাদের যেহেতু কোনো অতিরিক্ত মূলধন নাই তাহলে 70,000 প্লাস যোগ হচ্ছে আমাদের এই পাশে হবে। আমাদের সমাপনীটা লাগবে, সমাপনীটা কি ডাইরেক্টলি দেওয়া আছে, আমরা একটু দেখি, সম্পদ আর দায়ের পরিমাণ দেওয়া আছে কিন্তু সমাপনী মূলধনটা ডাইরেক্টলি দেওয়া নাই। আমরা আগের ক্লাসে দেখেছি সমাপনী মূলধন কিভাবে বের করতে হয়, আমরা কিন্তু সম্পদ থেকে দায় বাদ দিলেই, সম্পদ থেকে যখন আমরা দায় বাদ দিব তখন আমরা কি পাবো, তখন হচ্ছে কিন্তু আমরা সমাপনী মূলধনটা পেয়ে যাব। তো সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়টা বাদ দিব, তাহলে আমাদের সম্পদ আছে 1,20,000 টাকা এবং দায় আছে 30,000 টাকা, তাহলে 1,20,000 থেকে 30,000 বাদ দিলে আমাদের কত থাকতেছে, 90,000 টাকা। তাহলে আমরা বলতে পারি সমাপনী মূলধন আমাদের কত, আমাদের সমাপনী মূলধন হচ্ছে 90,000 টাকা এবং আমাদের উত্তোলন কত টাকা, উত্তোলন হচ্ছে 15,000 টাকা। তাহলে এই পাশে আমার আসতেছে কত, 90,000 আর 15,000, আর এই পাশে আসতেছে কত, এ পাশে আসতেছে 70,000 আর 0 মানে হচ্ছে 70,000। তাহলে আমরা 90 আর 15 যোগ করে যদি 70 ভাগ দেই তাহলেই দেখো আমাদের কত আসতেছে, 90 আর 15 যোগ দিলে আমাদের আসতেছে 1,05,000 টাকা এবং আমাদের 70,000 টাকা বাদ দিলে আমাদের আলটিমেটলি ফাইনাল অ্যান্সার আসতেছে 35,000 টাকা। সো আশা করি তোমরা এইটা যে সমাধানটা সেটা বুঝতে পেরেছো। এটা যদি ইন ডিটেলস একটু দেখতে চাও দেখতে পারো। আমাদের প্রারম্ভিক মূলধন ডাইরেক্টলি দেওয়া ছিল, এর জন্য আমাদের আর কোনো কিছু করা লাগে নাই। সমাপনী মূলধন আমরা কিভাবে বের করছি, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়টা বাদ দিয়ে আমি কিন্তু সমাপনী মূলধন বের করেছিলাম 90,000 টাকা। সো আমরা এখানে ফর্মুলা বসিয়েছি সমাপনী মূলধন প্লাস উত্তোলন, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন আমরা বের করেছি কত টাকা, 90,000 টাকা, এই যে বসাইলাম। উত্তোলন করেছি কত টাকা, 15,000 টাকা বসাইলাম। প্রারম্ভিক মূলধন 70,000 টাকা দেওয়া আছে বসাইলাম এবং হচ্ছে আলটিমেটলি আমার অতিরিক্ত কোনো মূলধন নাই, এই জন্য আমরা 0 ধরে বসাই দিলাম এবং এটার ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি 35,000 টাকা পজিটিভ পাচ্ছি। অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে কি, লাভ হয়েছে। আশা করি তোমরা যে বাসায় সলিউশনটা করেছো সেটা আমাদের সাথে পারফেক্টলি ম্যাচ করেছে।
ওকে, এখন চলো আমরা কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি, কারণ এতক্ষণ আমরা অনেক ম্যাথমেটিক্যাল আলোচনা করেছি। এখন দেখি এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা সেগুলো আমরা ঠিক মতন সলভ করতে পারি কিনা। সো আমাদের যে প্রথম কোশ্চেনটা বলা হয়েছে, হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি কেন বেশি প্রয়োজনীয়? এটা সহজ, অবশ্যই এটা সহজ, কিন্তু আমরা আরো ভালো অপশন খোঁজার চেষ্টা করি। এখানে বলা হয়েছে কি দেখো, জটিল ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটা অবশ্যই বিজ্ঞানসম্মত, বাট এটা খুব বেশি জটিল না, কারণ এটা সহজ। আমরা দেখি আরো অপশনগুলো। আমরা প্রথম অপশনটা সহজ, এটা হতে পারে অ্যান্সার, কিন্তু আমরা আরো বেটার অপশন আছে কিনা দেখার চেষ্টা করি। সহজ ও অসম্পূর্ণ পদ্ধতি। সহজ এটা ঠিক আছে, কিন্তু অসম্পূর্ণ পদ্ধতি এটা আমি মানতে পারলাম না, কারণ এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা অসম্পূর্ণ না। শেষেরটা বলছে পূর্ণাঙ্গ, মানে হচ্ছে কি একদম কমপ্লিট এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। সো দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ একতরফা দাখিলা পদ্ধতিও কিন্তু সোজা, একতরফা দাখিলা পদ্ধতি সোজা না। সো শুধুমাত্র সোজা বলে আমি এটার কারেক্ট অ্যান্সার দিতে পারি না। এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে? পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটাই এর কারেক্ট অ্যান্সার হবে, কারণ এইটা এটার ডিসক্রিপশনের সাথে বেস্ট ম্যাচ করতেছে। আমরা পরবর্তীটা দেখি কি রয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে দুতরফা পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। দুতরফা পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? সো দুতরফা পদ্ধতির মধ্যে কি রয়েছে? এখানে একটা দাতা থাকে, একটা গ্রহীতা থাকে, ভালো কথা। আমরা দেখেই আসি দুতরফা পদ্ধতির মেইন কথাই হচ্ছে একজন দাতা এবং আরেকজন গ্রহীতা থাকবে। তারপরে কি বলা হয়েছে দেখো, মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে। অবশ্যই আমরা দেখেছি, আমরা দুইটা পক্ষ বের করি, ডেবিট এবং ক্রেডিট বের করি, এবং ডেবিটকে এক সাইডে লিখি, ক্রেডিটকে আরেক সাইডে লিখি, তাহলে আমরা বলতে পারি যে দুইটা পক্ষ সবসময় সমান হবে। দ্যাট ইজ আ কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলা হয়েছে দেখো, গ্রহীতার হিসাব ক্রেডিট এবং দাতার হিসাব ডেবিট হয়। আমরা উল্টা দেখেছি, যে গ্রহণ করে সে হয় ডেবিট, গ্রহীতা কি হয়? গ্রহীতা কি হয়? যে গ্রহীতা বা যদি মানে হচ্ছে সুবিধা গ্রহণ করে তাকে আমরা বলি ডেবিট, এবং যে সুবিধা প্রদান করে বা দাতা তাকে আমরা বলতেছি কি? ক্রেডিট। সো কিন্তু এটা অপোজিটটা বলছে, তাহলে এটা সঠিক উত্তর না। সেখানে কি বলা হয়েছে, গ্রহীতা হচ্ছে ডেবিট, ডাটা হচ্ছে ক্রেডিট, তাহলে এটা সঠিক উত্তর না। তাহলে 1 আর 2 হচ্ছে যদি সঠিক উত্তর, তাহলে আমরা বলতে পারি ক হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হবে। পরবর্তীতে দেখি, পরবর্তী এমসিকিউ কোশ্চেনটা আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে দেখো, 1 জানুয়ারি তারিখে আমাদের মোট সম্পদ ছিল, কত টাকার সম্পদ ছিল দেখো, 1,80,000 টাকার সম্পদ ছিল 1 তারিখে। তারপরে কি বলা হয়েছে, দায় ছিল আমাদের 75,000 টাকা। আমাদের কি ছিল? আমাদের অলমোস্ট 75,000 টাকা দায় ছিল। আমাদের সম্পদ ছিল 2,50,000 টাকার, এবং মোট দায় ছিল হচ্ছে আমাদের 95,000 টাকার। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সমাপনী। প্রারম্ভিকে আমাদের সম্পদ ছিল 1,80,000, আর হচ্ছে আমাদের দায় ছিল 75,000, আর হচ্ছে সমাপনীতে আমাদের সম্পদ ছিল 2,50,000 এবং দায় ছিল হচ্ছে আমাদের 95,000 টাকা। এবং এখান থেকে আরো উত্তোলন করা হয়েছে 45,000 টাকা, অতিরিক্ত মূলধন দেওয়া হচ্ছে 60,000 টাকা। সো অনেক ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে। সো আমাদের প্রথম প্রশ্ন করে চাইছে আমাদের প্রারম্ভিক মূলধন কত। প্রারম্ভিক মূলধন বের করার ফর্মুলাটা তোমরা শিখেছো। প্রারম্ভিক মূলধনটা কি? আমাদের মোট সম্পদ মাইনাস মোট সম্পদ মাইনাস কি? মোট দায়। মোট প্রারম্ভিক সম্পদ মাইনাস মোট প্রারম্ভিক দায়। সো 1,80,000, আর হচ্ছে আমাদের কি করব, আমাদের 1,80,000, আর এখান থেকে আমাদের বাদ দিব হবে 75,000। সো 1,80,000 আর 75,000 বাদ দিলে কত থাকে? 1,80,000 আর 75,000 5, এখানে হচ্ছে তোমার কত আসে? 1,05,000 টাকা। কত আসে? 1,05,000 টাকা। সো দ্যাট শুড বি আওয়ার কারেক্ট অ্যান্সার, 1,05,000 টাকা। সো 1,80,000 থেকে 75 বাদ দিলে থাকে 1,05,000 টাকা। সো এটা আমাদের প্রথম উত্তর। আমরা খুব সহজেই জাস্ট ফর্মুলাটা আমরা মেমোরাইজ করেছি, আমরা কিন্তু এটার অ্যান্সার পেয়ে গেলাম। তারপর আমাদের কি বলা হয়েছে, সমাপনী দায়ের পরিমাণ বের করতে বলছে। এখন এখানে দেখো, সমাপনী দায় এর পরিমাণ কত সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নে বের করতে বলা হয়েছে। সো এখানে দুইটা দায় দেওয়া আছে। দুইটা দায় কত টাকা? একটা হচ্ছে তোমার 45,000 টাকা এবং আরেকটা হচ্ছে 55,000 টাকা। এই দুইটা মিলেই কিন্তু দায়, এবং এটা তাহলে আমাদের এই সমাপনী দায় কত, এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 95,000 টাকা। সো 95,000 টাকাই হচ্ছে আমাদের সমাপনী দায়ের পরিমাণ। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, 5 নম্বর প্রশ্নটা মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে, যেটা কিনা আমরা এতবার করলাম, অনেকবার করেছি। মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলেছে। সো মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে প্রারম্ভিক মূলধন লাগবে। আমরা কিন্তু ক নাম্বার কোশ্চেন সমাধান করতে গিয়ে আমরা কিন্তু প্রারম্ভিক মূলধন 1,05,000 টাকা পেয়েছি। সো আমরা এখানে মনে করো একটু ছোট করে লিখি 1,05,000 টাকা। ওকে,
আমাদের প্রারম্ভিক মূলধন 1,05,000 টাকা। আমাদের সমাপনী মূলধন কত? আমাদের সমাপনী মূলধন এখানে দেওয়া নাই, বাট আমাদের সমাপনী মূলধন বের করতে হবে। আমাদের সমাপনী সম্পদ দেওয়া আছে, সমাপনী দায় দেওয়া আছে। তাহলে আমরা সম্পদ থেকে যদি দায়টা মাইনাস করি, আমাদের সম্পদ কত? আমাদের সম্পদ দেওয়া আছে 2,50,000 টাকা, আর দায় দেওয়া আছে 2,95,000 টাকা। তাহলে আমরা যদি 2,50,000 থেকে 95,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের থাকবে কত? 1,55,000 টাকা। এই তো 1 লক্ষ কত থাকবে? 1,55,000 টাকা থাকবে, যেটা কিনা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। এটা কি আমাদের সমাপনী মূলধন। তাহলে আমাদের প্রারম্ভিক হচ্ছে 1,05,000, সমাপনী হচ্ছে 1,55,000। আমরা জানি সমাপনীর সাথে আমাদের কি যোগ করতে হয়? উত্তোলন যোগ করতে হয়। আমাদের উত্তোলন দেওয়া আছে 35,000। তাহলে আমরা যদি 35,000 যোগ করি, 1,55,000 আর 35,000 হবে কত? 1,90,000। 1 লক্ষ কত? 90,000। ওকে, তাহলে এইটা হইলো। আর এই কাছে কি হবে? এখানে হচ্ছে 1,05,000, আর আমাদের লাগবে অতিরিক্ত মূলধন আনছে উনি 60,000, তাহলে 1,65,000। সো 1,65,000 আর হচ্ছে 1,90,000, এই দুইটা যে ডিফারেন্স হবে সেটাই হবে আমাদের কি সঠিক উত্তর। সো এটা কত আসতেছে? 1,90,000 আর 1,55,000 ডিফারেন্স। আমরা যদি 1,90,000 মাইনাস হচ্ছে 1,55,000 করি, এখানে হচ্ছে 5 আছে, এখানে 60 আর 30, 35,000 টাকা হচ্ছে আমাদের, সরি 25,000 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা একটু নেক্সট প্রশ্নে যাই। সো একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয় সম্পদ, দায় এবং ব্যয়। একতরফা দাখিলা পদ্ধতিতে আয় এবং ব্যয়ের হিসাব রাখা হয় না। কি হয় না? আয় এবং ব্যয়ের কোনো প্রকার হিসাব রাখা হয় না। তাহলে আমাদের কিসের হিসাব রাখা হচ্ছে? আমাদের হচ্ছে সম্পদ এবং দায়ের হিসাবটা আমাদের রাখা হয়। সম্পদ এবং দায়ের হিসাব রাখা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 1 ও 2 হবে আমাদের সঠিক উত্তর। তারপরে আমাদের যে প্রশ্নটা করেছে, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক এর মধ্যে কি রয়েছে দেখো। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মোট সম্পত্তি মাইনাস সমাপনী মোট সম্পত্তি। আচ্ছা, এখানে একটা সমান সমান হবে। হ্যাঁ, ওকে, যেহেতু এখানে সমান সমান হবে, এটার মানে কি? প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস সমাপনী মোট সম্পদ। আমরা কি ফর্মুলা শিখেছি? প্রারম্ভিক মোট সম্পদ সবকিছু প্রারম্ভিক হবে, সমাপনী হইলে সবকিছু সমাপনী হবে। সো প্রারম্ভিক আর সমাপনী একসাথে মিক্স করে আমি কিন্তু প্রারম্ভিক সম্পদ বা সমাপনী সম্পদ এটা বের করতে পারবো না। সো দেখেন এখানে প্রারম্ভিক মূলধন বের করতে গেছে, তাহলে এটার ফর্মুলা হওয়া উচিত ছিল প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, কিন্তু ওরা সমাপনী মোট সম্পদ মাইনাস করছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। সমাপনী মূলধন বের করতে গিয়ে প্রারম্ভিক আমি আনতে পারবো না, আমাদের দুইটাই সমাপনী দিয়ে কাজ করতে হবে। সো দুইটাও আমাদের সঠিক উত্তর না। সো প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট দায়, এটা হচ্ছে আমাদের সঠিক ফর্মুলা। সো তুমি যদি ফর্মুলা জানো, এই ম্যাথটাও কিন্তু খুব সহজে কনক্লুড করতে পারবা। আমরা যদি 8 নাম্বার যে এমসিকিউ কোশ্চেনটা আছে সেটা দেখানো হয়, নিচের কোনটি আর্থিক বিবরণী খসড়া স্বরূপ ব্যবহার করা হয়? সো আর্থিক বিবরণী করার আগে আমরা হচ্ছে একটা মানে খসড়া করি, রাফ করি। সে যে পার্টে রাফটা করি সেটার নাম হচ্ছে কার্যপত্র। সেটার নাম কি? কার্যপত্র। তোমাদের এসএসসি লেভেলে কার্যপত্র সম্পর্কে খুব বেশি ডিটেলস ধারণা দেওয়া হয় না, বাট তোমরা যখন হচ্ছে এইচএসসিতে উঠবা এবং সেখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ চ্যাপ্টার পাবা কার্যপত্র নামের। তারপরে আমরা একটু দেখি কি রয়েছে। হিসাব চক্রের ধাপগুলোতে কোনটা ধারাবাহিকতা সঠিক? আচ্ছা, হিসাব চক্রের ধাপগুলো যদি একটু রিভিউ করার চেষ্টা করি, আমরা কি কি করেছিলাম? 1 নম্বরে হচ্ছে আমাদের কি করেছিলাম আমরা মনে পড়ে? 1 নম্বরে হচ্ছে আমাদের লেনদেন ছিল, তাই না? লেনদেন শনাক্তকরণ। 2 নাম্বার হচ্ছে লেনদেনকে বিশ্লেষণ করা। 3 নম্বরে আমরা কি করছি? সেটাকে জাবেদাভুক্ত করছি, জাবেদাভুক্ত করছি। 4 নম্বরে আমরা সেটাকে খতিয়ানভুক্ত করছি। কি করছি? খতিয়ানভুক্ত করছি। 5 নম্বরে আমরা কি করছি? এই খতিয়ান থেকে আমরা রেওয়া মিল তৈরি করছি। কি করছি? রেওয়া মিল তৈরি করছি, রেওয়া মিল। যদি কোনো দফা বাদ গেছে রেওয়া মিলে পরে, সেটাকে আমি সমন্বয় করার জন্য সমন্বয় জাবেদা দিয়েছি। কি দিয়েছি? সমন্বয় জাবেদা দিয়েছি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে কি করেছি? কার্যপত্র করেছি। কি করেছি? কার্যপত্র করেছি। এবং তারপরে হচ্ছে গিয়ে আমি আর্থিক বিবরণী তৈরি করেছি। এবং আমাদের যে আয় ব্যয় জাতীয় হিসাব বন্ধ করার জন্য আমরা কি হিসাব কি করেছিলাম? সমাপনী দাখিলা দিছিলাম। এবং আমাদের হচ্ছে যে সম্পদ এবং দায় জাতীয় হিসাব পরবর্তী ট্রান্সফার করার জন্য যে হিসাবটা দিয়েছিলাম সেটাকে বলেছিলাম রেওয়া মিল পরবর্তী হিসাব। সো এটা ছিল আমাদের হিসাব চক্রের ধাপ, তাই না? এখন আমাকে দেখতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ করে। সো আমরা যদি একটু দেখি, রেওয়া মিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী, কার্যপত্র, রেওয়া মিল, সমন্বয় দাখিলা। সো
এইটা যদি একটু দেখো, অপশন এ প্রথমে আমরা রেয়ামিল করেছি, সমন্বয় দাখিলা করেছি, কার্যপত্র করেছি, আর্থিক বিবরণ করেছি, যেটা কিনা আমাদের ডিটেলসের সাথে মিলে। আমরা রেয়ামিল করেছি, সমন্বয় জাবেদা করেছি, কার্যপত্র করেছি এবং সর্বশেষে আমরা কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করেছি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 ক। তারপরে আমরা আরেকটু দেখব, আমাদের কি দেওয়া আছে, সেম টাইপের কোশ্চেন দেওয়া আছে যে প্রারম্ভিক মূলধন হচ্ছে তোমার 70,000 টাকা, সমাপনী মূলধন 90,000 টাকা, লাভ ক্ষতির পরিমাণ কত। এটা সিম্পল, প্রারম্ভিক থেকে আমরা যখন সমাপনীটা বাদ দিব, অন্য কোনো যেহেতু ডিটেলস নাই, আমাদের প্রারম্ভিক থেকে বা সমাপনী থেকে প্রারম্ভিকটা বাদ দিলেই আমাদের লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। সো আমাদের সমাপনী ছিল 90,000 টাকা এবং প্রারম্ভিক ছিল 70,000 টাকা, এই দুজনের মধ্যে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 20,000 টাকা। সো 20,000 টাকা আমাদের হচ্ছে প্রফিট, সো আমাদের লাভ হয়েছে 20,000 টাকা, উত্তর হচ্ছে ক। তারপরে যে লাস্ট যে 11 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটা। এটা এখানে মূলনীতি হচ্ছে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা দিবে আরেক পক্ষ সুবিধা নিবে, যেটা কিনা আমাদের গহ নাম্বার অপশনে দেওয়া আছে। সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো আমরা আজকের ক্লাসে কি করলাম, আমরা আজকের ক্লাসে কিন্তু অনেক এমসিকিউ সলভ করার চেষ্টা করলাম, পাশাপাশি হচ্ছে আমরা অতিরিক্ত মূলধন না থাকলে সেখানে কিভাবে শূন্য ধরে লাভ ক্ষতি নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখলাম। এমসিকিউর সময় কিভাবে সূত্র প্রয়োগ করে খুব সহজে দ্রুত আমরা ম্যাথ করতে পারবো, ম্যাথ কভার করতে পারবো, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। সো আজকের ক্লাসে যে এমসিকিউগুলো দেখানো হয়েছে, তোমরা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করবা এবং দেখার চেষ্টা করবা যে সবকিছু ভালো মতন বুঝেছো কিনা। এবং হচ্ছে আগামী এই অধ্যায়ের উপরে আমরা কি করব, আমরা হচ্ছে অনেকগুলা পরীক্ষায় আসার জন্য যে সিকিউ আসতে পারে, পরীক্ষা যে টাইপের সিকিউ অথবা তোমাদের বইয়ের শেষে যে সিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আসতে যাচ্ছি। সো আশা করি তোমরা আমাদের এই ক্লাস থেকে অনেক কিছু জানতে পেরেছো। সো তোমরা যদি চাও, তোমরা আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ যেটা রয়েছে সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। নিয়মিত আমরা তোমাদের গুরুত্বপূর্ণ HW গুলো দিব, এখান থেকে তোমাদের CW গুলো দেওয়া হবে, সেগুলো আমরা করিয়ে নিব। পাশাপাশি তোমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করতে দেওয়া হবে এবং তোমাদের যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে সেগুলো আমরা কি করব, আমরা নিজ দায়িত্বে তোমাদের কিন্তু এগুলো সলভ করিয়ে দিব। এবং তোমরা কঠোর মনিটরে থাকবে এবং পূর্ণাঙ্গ এক্সাম প্রস্তুতি নেওয়ার মাধ্যমে তুমি নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে। তাহলে আর দেরি না করে আমাদের এই ব্যাচটার সাথে তোমরা কিন্তু কানেক্টেড হয়ে যাও। কানেক্টেড হওয়ার জন্য তোমরা আমাদের হটলাইনে ফোন করতে পারো অথবা আমাদের ওয়েবসাইট www.itechschool.net এ ভিজিট করতে পারো। So have a nice day.